তোমাদের এই পৃষ্ঠার বইয়ের উপরের অংশ দেখো, ওই যে নামকরণের কথা আমরা বলে আসলাম, সেই নামকরণ নিয়ে ডিটেলস একটু আলোচনা করা হয়েছে, যেটা আসলে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। চাইলে তোমরা একবার রিডিং দিতে পারো। আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, যে শব্দটা একটু আগে আমরা পরিচিত আসলাম। প্রস্থেটিক গ্রুপ, কোএনজাইম বা কোফ্যাক্টর, এইগুলো আসলে কি জিনিস সেটা জানা। আমরা জানি যে এনজাইম মূলত আসলে প্রোটিনের সমন্বয় বা প্রোটিন জাতীয় পদার্থ। সো কোনো একটা এনজাইমে যদি শুধুমাত্র প্রোটিন থাকে সেটাকে আমরা সরল এনজাইম বলবো, যেটা খুবই স্বাভাবিক মনে রাখা। কিন্তু যদি একটা এনজাইমে প্রোটিনের বাইরে, অর্থাৎ একটা সরল এনজাইমের মানে যে প্রোটিন অংশ, সে প্রোটিনের বাইরে যদি অন্য কোনো একটা উপাদান থাকে, মনে করো কার্বোহাইড্রেট জাতীয় বা পদার্থ মানে ধাতু জাতীয় কোনো পদার্থ, এরকম যদি কোনো ঘটনা ঘটে, তাহলে সেই এনজাইমকে আমরা বলতেছি সে কনজুগেটেড এনজাইম। এখানে দেখো বলা আছে কনজুগেটেড এনজাইম। আর কনজুগেটেড এনজাইমের প্রধান অংশ কি? প্রোটিন। অবশ্যই এনজাইমের প্রধান অংশ প্রোটিন হবে। সো প্রোটিন অংশকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম। দেখো, যেহেতু প্রোটিন এনজাইমের প্রধান অংশ, এই জন্য এই নামের সাথে কিন্তু তোমার এনজাইম কথাটা আছে, অ্যাপো এনজাইম। কিন্তু নন প্রোটিন বা অপ্রোটিন যে অংশ, সেটা কিন্তু এনজাইম শব্দটা নেই। কেননা এটা কিন্তু এনজাইমের প্রধান অংশ না। সেখানে বলা আছে প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপের একটা অল্টারনেটিভ নাম হইতে পারে কোফ্যাক্টর। কখন? শুধুমাত্র যখন প্রস্থেটিক গ্রুপটা একটা ধাতু বা মেটাল হবে। এটাকে আবার অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভেটরও বলা হয়। সো তোমরা অবশ্যই দুইটা নাম মনে রাখবা। দেখো, তিনটা উদাহরণ দেওয়া আছে, আয়রন, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। সো তোমরা একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবা। এইখানে দেখো তোমাদের কোএনজাইমের কয়েকটা উদাহরণ দেওয়া আছে, আমরা অবশ্যই এখান থেকে পড়বো না। এইখানে দেখো একটা কথা বলা আছে যে কয়েকটি গুরুত্বপূর্ণ কোএনজাইম, যে উদাহরণগুলো কিন্তু আমরা আসলে অপর পৃষ্ঠায় পাবো। সো আমরা ডিটেলসে ওইখান থেকেই পড়বো। তোমরা তোমাদের বইতে আশা করি দেখতে পাচ্ছ যে অনেকগুলা কোএনজাইমের নাম দেওয়া আছে, এবং এই কোএনজাইমগুলো কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই শুধুমাত্র উদাহরণগুলাই মনে রাখতে হবে, বাট যদি ফুল ফর্মটা মনে রাখতে পারো ভালো। এর জন্য আমরা একটা পরবর্তী সময়ে অন্য একটা জায়গায় টেকনিক শিখবো। বিশেষ করে যদি বলা হয় এটিপি যেটা আছে, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা একটু মনে রাখার চেষ্টা করবা। এর বাইরে শুধুমাত্র যে উদাহরণগুলা, অর্থাৎ দেখো এখানে এফএডি, এফএডিএইচ2, এফএমএন, এনএডি, এনএডিপি, কোএনজাইমে, এটিপি, এই যে উদাহরণগুলো আছে, এইগুলাই জাস্ট মনে রাখার চেষ্টা করবা। এগুলোর কাজ টাজ নিয়ে কিভাবে কি করে এগুলো আমাদের জানার প্রয়োজন নেই। এরপরে দেখো এনজাইম আসলে কিভাবে কাজ করে সেটা নিয়ে বলা হয়েছে। এখন এনজাইমে একটা অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান থাকে, এটা আমরা আশা করি জানি। এখন অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থানের যে প্রস্তাবনাটা, এটা সর্বপ্রথম রাখেন একজন বিজ্ঞানী, তিনি হচ্ছেন এমিল ফিশার। অবশ্যই বিজ্ঞানীর নামটা মনে রাখবা। এবং এই যে অ্যাক্টিভ সাইট এবং বাইরে থেকে যে পদার্থটা যুক্ত হচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভ সাইটে যে পদার্থটা যুক্ত হচ্ছে সেটাকে আমরা সাবস্ট্রেট বলতেছি। সো অ্যাক্টিভ সাইট এবং সাবস্ট্রেটের মধ্যে যে সম্পর্কটা, এটা সুনির্দিষ্ট। এবং সুনির্দিষ্ট বলতে গেলে কিসের মতো? তালা চাবির মতো। শুধুমাত্র এইটুকু মনে রাখলেই চলবে যে অ্যাক্টিভ সাইট এবং যে সাবস্ট্রেট, এটার মধ্যে সম্পর্ক কিসের মতো? তালা চাবির মতো। আশা করি তোমাদের সামনে যে বই আছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটা শব্দ খুব সুন্দর করে বোল্ড হরফে লেখা আছে, অর্থাৎ ইনডিউসড ফিট। এইখানে মেন ইনফরমেশন তোমাদের জন্য যে তোমরা আসলে এটা মনে রাখতে পারতেছো কিনা যে এনজাইমে একটা ঘটনা দেখা যায় যেটার নাম হচ্ছে ইনডিউসড ফিট। ইনডিউসড ফিট কিভাবে কি হয়, মেকানিজম, এগুলো না জানলে চলবে, বাট তারপরও জাস্ট বোঝার খাতিরে মনে রাখতে পারো যে আমাদের এনজাইমে যে অ্যাক্টিভ সাইট থাকে, সেইখানে যে কোনো একটা সাবস্ট্রেট যুক্ত হবে, সেটা যদি সেই জায়গা ফিট না হয়, অর্থাৎ সেই জায়গাটার সাথে যদি সে না খাইয়ে নিতে পারে, সেটার জন্য একটা অভিযোজন হইতে পারে। অনেকটা ধরতে পারে অভিযোজনের মতোই আমাদের যে অ্যাক্টিভ সাইট আছে। সো অ্যাক্টিভ সাইটে যে আমাদের সাবস্ট্রেটের জন্য যে পরিবর্তনটা হচ্ছে, সেটাকে ফিট করার জন্য এটাকে মূলত বলা হচ্ছে ইনডিউসড ফিট। শুধুমাত্র জানবা যে এনজাইমে ইনডিউসড ফিট দেখা যায়, এর বাইরে কোনো কিছুই না। এরপরে দেখো বলা আছে যে কিছু পদার্থ এনজাইমের কাজে বাধা দেয়। তোমরা যদি বাধা শব্দ অর্থাৎ ইনহিবিটর শব্দটার বাংলা অর্থ জানো, এরপরে আশা করি মনে রাখার প্রয়োজন নেই যে পদার্থগুলো এনজাইমের কাজকে বাধা দেয় তাকে ইনহিবিটর বলে। আশা করি এটা খুব বেশি মানে মুখস্থ করার মতো ইনফরমেশন না, বাট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। গঠন বৈশিষ্ট্য ভিত্তিক এনজাইমকে দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, এবং দুইটা প্রকারভেদ দেখেই তোমরা আসলে আইডিয়া করতে পারবা যে কোন এনজাইমটা দ্বারা কি বোঝানো হচ্ছে। অর্থাৎ সরল এনজাইম
যৌগিক বা সংযুক্ত এনজাইম। সো সরল এনজাইমে যেহেতু নামটা সরল, এখানে শুধুমাত্র প্রোটিন অংশ থাকবে, এবং যেটা আমাদের যৌগিক এনজাইম বা সংযুক্ত এনজাইম সেখানে কিন্তু প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ থাকবে। এখন তোমাদের মনে হইতে পারে যে ভাইয়া সরল এনজাইম এবং যে যৌগিক এনজাইম আছে এর উদাহরণগুলো তোমরা আলাদাভাবে মুখস্থ করবা। একদমই না। তোমরা যে এনজাইমের উদাহরণগুলো সচরাচর দেখো, যেরকম অক্সিডোরিডাক্টেজ, হাইড্রোলেজ, আইসোমারেজ, লাইগেজ, তারপর সুক্রেজ, এরকম যত ধরনের উদাহরণ পাও এগুলো সবই মূলত সরল এনজাইম। এর বাইরে যে এনজাইমগুলো তোমরা কয়েকটা লেটারে অ্যাব্রিভিয়েশন আকারে পাও, যেরকম এফএডি, এটিপি, যেগুলো পাচ্ছ এফএডি, এনএডি, এইগুলা মূলত আসলে সংযুক্ত বা যৌগিক এনজাইম। সো আশা করি এটা আলাদাভাবে তোমাদের মুখস্থ করার প্রয়োজন পড়তেছে না। এরপরে দেখো এখানে কয়েকটা এনজাইমের নাম দেওয়া আছে। সো এই যে নামগুলা, এই নামগুলা অনেকগুলা হতে তোমাদের জন্য আসলে মুখস্থ রাখা টাফ, এবং সবগুলা এনজাইমের নামও আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এর পরবর্তী পৃষ্ঠা, যেটা আসলে আমরা এখানে আলাদাভাবে আলোচনা করব না, কেননা সেই ইনফরমেশনগুলো আমরা এইখানেই তোমাদেরকে ডেলিভার করতে পারি। পরবর্তী পৃষ্ঠায় দেখবা তোমরা একদম নিচের দিকে তোমাদের এখানে লেখা আছে যে আইইউবি অনুসারে এনজাইম 6 প্রকার। সো আইইউবি অনুসারে যে এনজাইম যে 6 প্রকার আছে, স্পেসিফিকলি ওই 6 প্রকারই আমরা 6 প্রকার নিয়ে আমরা ইন্টারেস্টেড, এবং ওই 6 প্রকার থেকেই মেনলি প্রশ্ন আসে, বাকিগুলা থেকে আসে না। সো এই 6 প্রকার যে এনজাইম বা 6টা এনজাইম, এটা কিভাবে মনে রাখবা তার জন্য একটা সহজ একটা নেমোনিক ফলো করতে পারো তোমরা। সেটা হচ্ছে LIL এবং হট, HOT, মানে যে গরম যেটা। সো এইখানে প্রথম যে এল আছে সেটা দ্বারা বোঝানো হচ্ছে লাইগেজ, তারপরে আই দ্বারা বোঝানো হচ্ছে আইসোমারেজ, এবং শেষের যে এল সেটা দ্বারা বোঝানো হচ্ছে লাইগেজ, এইচ দ্বারা বোঝানো হচ্ছে হাইড্রোলেজ, ও দ্বারা বোঝানো হচ্ছে অক্সিডোরিডাক্টেজ, যেটা আমাদের 1 নম্বরে আছে, এবং টি দ্বারা বোঝানো হচ্ছে ট্রান্সফারেজ। খেয়াল রাখবা তোমরা যখন যদি ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু ধারাবাহিকভাবে এনজাইমগুলো মনে রাখা প্রয়োজন, কিন্তু যেহেতু তোমাদের মেডিকেল অ্যাডমিশনে শুধুমাত্র এমসিকিউ আকারে ইনফরমেশন আসে, শুধুমাত্র এনজাইমগুলো আইডেন্টিফাই করতে পারাটাই এনাফ। এটা মোটেই তোমাদেরকে ধারাবাহিকভাবে মনে রাখার প্রয়োজন পড়বে না। এখন প্রতিটা এনজাইমের আন্ডারে বেশ কিছু বিক্রিয়া এরকম আছে যেগুলো দেখতে একটু জটিল, এবং আমরা পড়বো না। যদি পড়তে পারো ভালো কথা, বাট আমি পার্সোনালি সাজেস্ট করব তোমাদেরকে যেটা আছে আইসোমারেজ, অর্থাৎ সেকেন্ড এরপরে যে পৃষ্ঠা, আইসোমারেজের যে উদাহরণটা আছে ওইটা মনে রাখার চেষ্টা করবা তোমরা। ওইটা একটু ইম্পর্টেন্ট, ওইখান থেকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় প্রশ্ন দিতে পারে তোমাদেরকে।